বাংলাদেশের রাজধানী ঢাকার বুকে বুড়িগঙ্গা নদীর তীরে দাঁড়িয়ে আছে এক ঐতিহাসিক স্থাপনা, গোলাপি রঙের রাজকীয় প্রাসাদ, যার নাম আহসান মঞ্জিল। এটি শুধু একটি ভবন নয়, এটি নবাবী ঐতিহ্যের প্রতীক, উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসের সাক্ষী এবং পুরান ঢাকার সাংস্কৃতিক পরিচয়ের এক অবিচ্ছেদ্য অংশ। আজকের এই ভিডিওতে আমরা জানব আহসান মঞ্জিলের ইতিহাস, স্থাপত্য শৈলী, নবাব পরিবার এবং এর জাতীয় গুরুত্ব সম্পর্কে বিস্তারিত। মোগল আমলে জমিদার শেখ এনায়েতুল্লাহ এই জায়গার ভেতরেই একটি রঙ্গমহল তৈরি করেছিলেন। পরবর্তী পর্যায়ে তার ছেলে শেখ মতিউল্লাহ সেই রঙ্গমহলটি ফরাসি এক বণিকের কাছে বিক্রি করে দেয়। আহসান মঞ্জিল শুধু একটি মঞ্জিলই নয়, এখানে ওই সময় নবাব পরিবারের বড় বড় সিদ্ধান্ত নেওয়া হতো। বিশেষ করে 1906 সালে এই প্রাসাদের ভেতরেই, এই আহসান মঞ্জিলের ভেতরেই মুসলিম লীগ প্রতিষ্ঠিত হওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল, যা ছিল ভারত উপমহাদেশের মধ্যে একটা চ্যালেঞ্জিং কাজ। তো চলুন, কোথায় কি আছে আহসান মঞ্জিলে আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। আহসান মঞ্জিলের ইতিহাস শুরু হয় 19 শতাব্দীতে। প্রথমে স্থান ছিল একটি ফরাসি বণিকের। পরবর্তীতে 1830-এর দশকে ঢাকার নবাব পরিবারের সদস্য নবাব খাজা আলিমুল্লাহ এটি ক্রয় করেন। তবে প্রাসাদের নির্মাণ কাজ শুরু হয় তার পুত্র নবাব খাজা আব্দুল গনির সময়। তিনি তার পুত্র খাজা আহসানুল্লাহর নাম অনুসারে প্রাসাদের নাম রাখেন আহসান মঞ্জিল। এটি 1859 সালে নির্মাণ কাজ শুরু হয়ে প্রায় 13 বছর পর তা সম্পন্ন হয়েছিল। আহসান মঞ্জিল ছিল ঢাকার নবাব পরিবারের আবাসস্থল। এখানেই বসত গুরুত্বপূর্ণ সভা, ব্রিটিশ আমলের প্রশাসনিক বৈঠক এবং বিভিন্ন রাজনৈতিক আলোচনা। 1906 সালে এখানে অনুষ্ঠিত হয় ঐতিহাসিক এক সভা, যেখানে মুসলিম লীগ প্রতিষ্ঠার সিদ্ধান্ত গৃহীত হয়। উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসের আহসান মঞ্জিলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শুধু নবাবদের বাসভবন নয়, বরং ছিল একটি রাজনৈতিক কেন্দ্রবিন্দু। আহসান মঞ্জিল নির্মিত হয়েছে মুঘল ও ইউরোপীয় নকশার সংমিশ্রণে। প্রাসাদটি দুই ভাগে বিভক্ত, পূর্ব অংশ দরবার হল, পশ্চিম অংশ আবাসিক অংশ। ভবনটির উপরিভাগে রয়েছে একটি বিশাল গম্বুজ, যা দূর থেকে দৃষ্টিনন্দন দৃশ্য তৈরি করে। মোট কক্ষ সংখ্যা প্রায় 31টি। সামনে সিঁড়ি দিয়ে উঠলে চোখে পড়ে সুবিশাল খোলা প্রাঙ্গণ, যেখান থেকে বুড়িগঙ্গা নদীর দৃশ্য মনকে অন্য এক জগতে নিয়ে যায়। গোলাপি রঙের বহিরংশ এটিকে দিয়েছে আলাদা পরিচিতি, যার কারণে এটি পিঙ্ক প্যালেস নামেও পরিচিত। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার পর নবাব পরিবারের উত্তরসূরিরা প্রাসাদটি বিক্রির ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছিলেন এবং তৎকালীন প্রেসিডেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই বিক্রির বিষয়টি নাকচ করে দেন এবং নবাব পরিবারের উত্তরসূরিরা প্রাসাদটি সরকারকে হস্তান্তর করে। 1985 সালে বাংলাদেশ জাতীয় জাদুঘরের অধীনে এটি জাদুঘর হিসাবে চালু করে। বর্তমানে এখানে প্রদর্শিত হচ্ছে নবাব পরিবারের ব্যবহৃত আসবাবপত্র, পুরনো ফটোগ্রাফ, ঐতিহাসিক দলিল, অস্ত্রশস্ত্র, অলঙ্কার ও শিল্পকর্ম। এগুলো দর্শনার্থীদের সামনে তুলে ধরে 19 ও 20 শতকের ঢাকার জীবনচিত্র।
আহসান মঞ্জিলের সামনে দিয়ে বয়ে গেছে ঐতিহাসিক বুড়িগঙ্গা নদী। একসময় এই নদী পথই ছিল ঢাকার প্রধান যোগাযোগ মাধ্যম। নবাব পরিবারের অতিথিরা নৌপথে এসে এই প্রাসাদে প্রবেশ করতেন। নদীর সঙ্গে এই প্রাসাদের সম্পর্ক ঢাকার বাণিজ্যিক ও সামাজিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। কি কি দেখলেন? ভিতরে যদি এখন পর্যন্ত যাওয়া হয়নি, অনেক আগে একবার আসলাম, তখন হয়তো বন্ধ ছিল, কনস্ট্রাকশন ছিল। এখন যতদূর অনলাইনে থেকে দেখে আসি যে আসলে ছোট আমাদের যে খাট বা রাজাদের বা যিনি থাকতেন ওনাদের যে সামগ্রীগুলো ছিল ওইগুলা, তো আবার নতুন করে ইচ্ছা হয়েছে যে আসার, দেখে আসি যে কি হয়েছে না হয়েছে, কি আপডেট হয়েছে সেগুলোর উপরে। শিক্ষার্থীদের জন্য এটি একটি জীবন্ত ইতিহাস ও পাঠশালা, গবেষকদের জন্য এটি এক মূল্যবান তথ্য ভাণ্ডার এবং সাধারণ মানুষের জন্য এটি অতীতের সাথে সংযোগের এক অনন্য সুযোগ। আহসান মন্দির শুধু একটি স্থাপত্য নিদর্শনই নয়, এটি ঢাকার ইতিহাসের স্মারক এবং একটি জাতির রাজনৈতিক যাত্রার সাক্ষী। আপনি যদি এখনও আহসান মঞ্জিলে ভ্রমণ না করে থাকেন, তবে সময় করে একদিন ঘুরে আসুন পুরান ঢাকার এই ঐতিহাসিক প্রাসাদ আহসান মঞ্জিল।